পড়ুয়া থেকে আমি লীনা। আচ্ছা, মেঘলা এতদিন আর মেঘলা দিনে না আমার খুব মন খারাপ হয়ে যায়। কেন যে এত মন খারাপ লাগে, কোনো কাজে হাত লাগে না, কোনো কিছু করতে ইচ্ছে করে না। আজ এরকম সকাল থেকে এত অন্ধকার করে আছে, তাই একটা ভালো গল্প আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল, গল্পটা আমি পড়বো। একটা মেয়ের মন খারাপ করার কাহিনী, মন খারাপ করে আসলে ছেলেরা মনে হয় একচ্ছত্র টিকিট পেয়ে যায় কি মেয়েদের মনের উপরে সব সময় বাদ দেওয়ার জন্য। মেয়েরা সেই মন খারাপ থেকে কত কিছু হতে পারে। শুধু তো আসলে মেয়েরা ভালোবেসে মরে, তাই না? গল্পটা নিয়ে অন্য কিছু বললে ভালো লাগবে না আমারও, কারণ আমি গল্পটা মনের সঙ্গে, সেই মেয়েটার সঙ্গে আমি এত জানি না কেন খুব টান অনুভব করলাম, তাই আমি গল্পটা নিয়ে ভাবলাম আজকে আমার মন এত খারাপ, আমি গল্পটা আজকে পড়বো। শুরু করছি একটি ছোট গল্প। গল্পটির নাম অবলোকন। লেখক জয়ন্ত সরকার। রাত্রি তার কাছে স্বপ্নের হাত ধরে পথ চলার মতো। স্বপ্ন না দুঃস্বপ্ন, পথ না বিপদ, অন্তরা জানেন না। শুধু অনুভব করেন অদৃশ্য একটা টান তাড়া করছে তাকে। আর তারই প্রতিক্রিয়ায় বিছানার বদলে অন্তরা নিজেকে আজ আবিষ্কার করলেন চৌধুরী বাড়ির পাঁচিলের পাশে। মুগ্ধ হয়ে তিনি ফুল ভর্তি শিউলি গাছটার দিকে তাকিয়ে আছেন। পূর্ণিমার রূপোলি আলোর চেনা পাড়াটাও অচেনা। কেমন একটা সম্মোহনের ভেতরে হেঁটে চলেছেন অন্তরা। বাঁ পিচ ওঠা রাস্তা ধরে কিছুটা এগোতেই কাজরিদের বাড়ি। পেরিয়ে সুরঞ্জনের দোকান, আর একটু এগোতেই রাস্তার বাঁক। থমকে দাঁড়ালেন অন্তরা। আড়ষ্টতা গ্রাস করলো তাকে। বাঁ হাতে চিমটি কেটে বুঝলেন, না, জেগে আছেন তিনি। নাম, বাসস্থান সব মনে করতে পারছেন। হঠাৎ ঝুপ করে একটা শব্দ হলো। একটা গাছের আড়ালে গিয়ে অন্তরা বোঝার চেষ্টা করলেন শব্দের উৎসটা কোথায়। এত ছিঁচকে চোরের উপদ্রব হয়েছে না পাড়ায়। রাস্তা পার হলে সামন্তদের উঁচু পাঁচিলটা, সন্তর্পণে জাফরি দেওয়া অংশটায় চোখ রাখতে পরিষ্কার হলো ব্যাপারটা। একটা বস্তায় বাড়ির আবর্জনা ভরে রাখা ছিল। দুটো বেড়াল খাবারের সন্ধানে বস্তাটার উপরে হুটোপাটি শুরু করেছিল। ফলে বস্তাটা নিচে পড়ে যায়। তাই ওই শব্দ। অন্তরা একটা ইট তুলে দুবার হুস হুস করতেই বিড়াল দুটো সরে গেল আস্তে আস্তে। একটু যেন সাহস পেয়ে এবার অন্তরা জোরে জোরে হাঁটতে শুরু করলেন। খেয়ালই করেননি এগোতে এগোতে কখন বড় রাস্তায় এসে পড়েছেন। হালকা কুয়াশার আস্তরণ চারপাশে। মাঝে মাঝে দ্রুতগামী সব গাড়ির হেডলাইটের আলো অন্ধকার কেটে এগিয়ে যাচ্ছে। আচমকাই একটা মারুতি সশব্দে ওর সামনে এসে দাঁড়ালো। ভয়ে সরে দাঁড়াতে পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, জেঠিমা না? আপনি আবার রাতে একা একা বেরিয়ে পড়েছেন? না না, মানে তুমি এত রাতে? আমতা আমতা করে বললেন অন্তরা। হ্যাঁ, ইভিনিং শিফট ছিল।
বলে সত্যেন্দার ছেলে সার্থক অন্তরার হাতটা ধরে খানিকটা শাসনের ভঙ্গিতেই বলল, এত রাতে পাড়া ঘুরে বেড়ানোটা কি ঠিক? চলুন, আপনাকে আমি বাড়ি পৌঁছে দিই। ও আজে বাজে লোক ঘুরে বেড়াচ্ছে। আমার জন্য চিন্তা করতে হবে না। ওই দেখো, কি সুন্দর চাঁদ উঠেছে। অন্তরা প্রসঙ্গটা পুরো ঘুরিয়ে একটু হেসে বললেন, আমি আছি বলেই এই পাড়ায় রাতের চৌকিদারের প্রয়োজন হয় না, বুঝেছো? অন্তরা মিত্র, নেক্সট। রিসেপশনিস্ট মহিলার কণ্ঠস্বর ভেসে আসতেই অর্ক মাকে নিয়ে ডাক্তারের ঘরে ঢুকল। স্যুট টাই পরা ডাক্তার অবিনাশ চৌধুরী অন্তরা দেবীকে চেয়ারে বসার ইঙ্গিত করে অর্কর উদ্দেশ্যে বললেন, বলুন, কি অসুবিধে? সাইকিয়াট্রিস্টের কাছে আসতে হলো কেন? আমার মা একজন ইনসমিনিয়ার পেশেন্ট। রাতে তার ঘুম আসে না। রাত্রি তার কাছে একটা বিভীষিকা। মা কত রকম যে কথা বলেন রাত্রিকে নিয়ে। রাত্রিকে শাসন করতে হয়, বশে রাখতে হয়। রাত্রি আসলে একটা শয়তান। মানে ক্রমশ একটা একটা লুনাটিক অ্যাটিটিউড। শান্ত গলায় ডাক্তার চৌধুরী বলেন, আরেকটু এক্সপ্লেন করুন। ওই সময় একটা অজানা শক্তি যেন ওকে চালিত করে। কখনো কাউকে না জানিয়ে ছাদে চলে যান, কখনো খিড়কির দরজা খুলে পাড়ার রাস্তায় ঘুরে বেড়ান। ওই যে নিশির ডাক বলে একটা কথা আছে না, অনেকটা সেই রকম। তাই আত্মীয় স্বজনের পরামর্শে ঝাড়ফুঁক, তাবিজ কবজ সব কিছু করানো হয়েছে। অনেক ডাক্তারও দেখিয়েছি। সবাই হয় নার্ভের, নয়তো ঘুমের ওষুধ দেয়। আর ওই সব ওষুধ দেখলেই কেমন ফেরোসাস হয়ে যান উনি। তাই আপনার কাছে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলুন। আমার বাবারা ছিলেন 2 ভাই 3 বোন। পিসি ছাড়া বাবাদের জেনারেশনের কেউ বেঁচে নেই। আর আমরা 1 ভাই 1 বোন। দিদি জামাইবাবু চাকরি সূত্রে বেনারসে থাকে, আর আমি একটা বেসরকারি ফার্মে চাকরি করি। আর আমাদের একটা পারিবারিক ব্যবসা ছিল। বাড়িতে গান বাজনা চলছিল। আমার ঠাকুরদা ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। বাবা অর্চন মিত্র ছিলেন সুগায়ক। আপনার বাবা কবে মারা যান? বছর 3 আগে, মাত্র 57 বছর বয়সে। ম্যাসিভ সেরিব্রাল অ্যাটাক। আধ ঘন্টার মধ্যেই সব শেষ। মায়ের এই রাত জাগা ব্যাপারটা কি বাবা বেঁচে থাকার সময় ছিল? হ্যাঁ, প্রায় বছর 5 ধরে রোগটা চলছে। আসলে সংসার সামলাতে শেষ দিকে বাবা কিছুটা ধার দেনায় জড়িয়ে পড়েছিলেন। তাই নিয়ে বাড়ির পরিবেশ কিছুটা। দেখুন, প্রাথমিকভাবে মনে হচ্ছে আপনার মায়ের রোগটা এক ধরনের বিহেভিয়ারাল ডিসঅর্ডার। ওটা কোনো মেন্টাল শক থেকেও হতে পারে। তাই বলছি,
আপনার পারিবারিক কিছু ছবি বা অ্যালবাম যদি থাকে, সেটা পরের দিন আমার কাছে নিয়ে আসবেন। ফটো, ভিজুয়াল এইসব পেশেন্টদের ওপরে খুব কাজ করে, তবে সময় লাগবে। বেশ কয়েকটা কাউন্সিলিং দরকার হবে আপনার মায়ের মনের ভেতরটাকে বোঝার জন্য। ডাক্তার চৌধুরী এরপর অর্ককে বললেন, ঠিক আছে, আপনি একটু বাইরে অপেক্ষা করুন, আমি আপনার মায়ের সঙ্গে একটু কথা বলব। আজ ডাক্তারবাবু পারিবারিক ছবি দেখাবেন অন্তরা মিত্রকে। তাকে বলা হয়েছে ছবিগুলো দেখে যা যা মনে আসে বলে যেতে। প্রথম ছবি শ্বশুরবাড়ির সদরের ছবি। এটা ওই যে বোর্ডটা, সুতীর্থ সঙ্গীত শিক্ষালয়। বাবা, এত পুরনো ছবি অর্ক রেখে দিয়েছে এখনো! এই স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন আমার শ্বশুর মশাই উমাপদ মিত্র। উনি একজন বড় সঙ্গীতজ্ঞ ছিলেন। আমার গানের হাতেখড়িও ওর কাছেই। যখন ক্লাস 5-এ পড়ি, মায়ের সঙ্গে প্রথম ওখানে যাই। কি দরাজ গলা! সঙ্গীত সম্পর্কে এত জ্ঞান! আর ওই যে পেছনে একটু ঝুঁকে দাঁড়িয়ে, ওটা গুরুজির বড় মেয়ে সুতপা। আচ্ছা, দ্বিতীয় ছবি, এটা একটা সরস্বতী পুজোর দিন। সেবার প্রথম শাড়ি পরে বেরিয়েছিলাম। আমাদের ছিল কোয়েড স্কুল। তখন ছেলে মেয়েরা একসঙ্গে ক্লাস করলেও একটা দূরত্ব থাকতো। আর ওই যে পুরুত মশাইয়ের পাশে দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছে লম্বা গড়ন, ওই অর্চন, গুরুজির ছেলে। আমার থেকে 4 ক্লাস ওপরে পড়তো। খালি গলায় ও রবীন্দ্রসঙ্গীত শুনে মুগ্ধ হয়ে যেত সবাই। আর একটা বড় সম্পদ ছিল ওর, গভীর কালো চোখ দুটো। ওখানে কিভাবে যেন হারিয়ে গিয়েছিলাম আমি। তৃতীয় ছবি, বিয়ের পরদিন আমাদের দুই পরিবারের গ্রুপ ফটো। আমার শ্বশুর মশাই আমাকে পছন্দ করে গৃহবধূ করলেও গোপনে কিন্তু প্রেম করেছিলাম দুজনে। উমাপদ বাবু সম্ভবত বুঝেছিলেন ব্যাপারটা, তাই 4 হাত এক করতে তিনি দেরি করেননি। শ্বশুর বাড়িতে প্রথম কয়েক বছর খুব সুখে কেটেছে। আমার বর অর্চন তখন সবে আধুনিক গানের জগতে প্রবেশ করেছে। একটু নামটামও হচ্ছে, সঙ্গে পারিবারিক ব্যবসা। কিন্তু একটা পথ দুর্ঘটনায় হঠাৎই শ্বশুর শাশুড়ি একসঙ্গে মারা যান। উফ, কি দুঃসহ ছিল সেই শোক সামলানো। পরের ছবি, এটা আমাদের নতুন বাড়ি। শ্বশুর শাশুড়ির মৃত্যুর কিছুদিনের মধ্যে শরিকি সম্পত্তি, ব্যবসা ভাগাভাগি হয়ে গেল। সম্পত্তি ভাগের টাকায় দোতলা বাড়িটা তৈরি করলো অর্চন। এরই মধ্যে অর্ক এলো আমার পেটে। পরের ছবি, একটা কলেজে ফাংশনে গাইছে অর্চন। আমিও মাঝে মাঝে ওইসব গানের জলসায় যেতাম। শ্রোতাদের হাততালি, অভিনন্দনের শরিক হতে হতে ওর জন্য গর্বে ভরে উঠত আমার বুক। খুব উৎসাহ দিতাম আমি ওকে। একবার পুজোয় ওর একটা ক্যাসেট বেরিয়েছিল, ধুমধাম করে রিলিজ হলো, বিক্রি বাটাও হলো ভালো। কি আনন্দ তখন পরিবারে!
আমিও কিন্তু গানটা খারাপ করতাম না, তবে পাড়া রবীন্দ্রসঙ্গীত, বসন্ত উৎসব কিংবা ঘরোয়া অনুষ্ঠান পর্যন্তই ছিল আমার দৌড়। উচ্চাকাঙ্ক্ষী অর্চন প্লেব্যাক সিঙ্গার হওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। আমাকেও প্লেব্যাক সিঙ্গার করার জন্য জোরাজুরি করতে লাগলো। আমি ওই দৌড়ে শরিক হইনি, সংসারকেই বেছে নিয়েছিলাম। পরের ছবি, ওই ছবিটা কে তুলেছিল মনে পড়ছে না। জ্বরে বেহুশ আমি, ছোট্ট অর্ক আমার মাথায় জলপট্টি দিচ্ছে, পাশে আমাদের কাজের মেয়েটি দুধ গরম করছে। আসলে ব্যবসায় মন্দা, ভাইরাল ইনফেকশনে গলার স্বর নষ্ট হয়ে যাওয়া, সব মিলিয়ে হতাশায় ভুগতে শুরু করেছিল অর্চন। আমাদের আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হয়ে পড়ছিল। ওর মধ্যে নিষ্ঠারও অভাব ছিল, ভাবতো লুকে সব কিছু পেয়ে যাবে। ওর গুণমুগ্ধরা হঠাৎই হাওয়া হয়ে গেল, অনুষ্ঠানের সংখ্যা কমতে শুরু করলো। শেষে বার সিংহার হয়ে উঠল অর্চন। নানা নেশা ধরল, আর ব্যর্থতার পুরো দায়টা চাপাতে লাগলো আমার উপরে। আজে বাজে কথা বলা, খোঁটা দেওয়া, কিভাবে যে কেটেছে সেসব দিন। তবুও ওর প্রতি আমার ভালোবাসা অটুট ছিল। ওকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতাম, বিশ্বাস করতাম সুখের দিন ফিরে আসবে। তারপরের ছবি, এই ছবিটা দেখে আমার চোখে জল এসে যাবে ভাববেন না ডাক্তারবাবু। মৃত্যু অবশ্যম্ভাবী ছিল অর্চনের। একটা সময়ের পর থেকেই আমি ওকে ঘেন্না করতে শুরু করেছিলাম। চাইতাম না ওর সান্নিধ্যে অর্ক বড় হয়ে উঠুক। অন্ধকার ঘরের একপাশে পর্দা টাঙানো, স্লাইডে একটার পর একটা ছবি ভেসে উঠছিল। আবছার মধ্যে ডাক্তার থেমে থেমে বললেন, বুঝতে পারছি বিপথগামী স্বামীর প্রতি আপনার ঘৃণার জন্ম হয়েছিল, কিন্তু রাত্রির প্রতি এত রাগের কারণটা ঠিক বুঝতে পারলাম না। একটা হালকা নীলাভ আলোকবর্তিকা আবর্তিত হচ্ছিল অন্তরা দেবীর মুখাবয়ব ঘিরে। ডাক্তার চৌধুরী লক্ষ্য করলেন ভদ্রমহিলা ভেতরে ভেতরে যেন গুছিয়ে নিলেন নিজেকে। তারপর স্বগতোক্তির ভঙ্গিতে বলতে শুরু করলেন, সে ছিল অমাবস্যার রাত। পরদিন অর্কর অঙ্ক পরীক্ষা। সকাল সকাল ওকে স্কুলে নিয়ে যেতে হবে বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি মা ছেলেতে। মদ টদ দিলে অর্চন কখন বাড়ি ফিরবে তার ঠিক থাকতো না। একটু যেন শ্বাস নিলেন অন্তরা দেবী, তারপর আবার বলতে শুরু করলেন, সেদিন রাতে কোনো কারণে ঘুম ভেঙে গিয়েছিল আমার। বাথরুমে যেতে গিয়ে দেখি নিচের সিঁড়ি ঘরে শব্দ হচ্ছে কোনো কিছু। পা টিপে টিপে কয়েক ধাপ নিচে নামতেই শরীরটা গুলিয়ে উঠল আমার। এ আমি কি দেখছি? আমাদের নাবালিকা কাজের মেয়েটির সঙ্গে অর্চন।
আমি ভাবতাম নেশা, হতাশা, ব্যর্থতা যাই থাক, আমার প্রতি অর্জন সব সময় বিশ্বস্ত। আমার এতদিনের বিশ্বাস টুকরো টুকরো হয়ে গেল। সেদিন থেকে রাত্রির প্রতি একটা ঘৃণা জন্মাতে লাগলো আমার, অবিশ্বাস জন্মে গেল। অন্ধকারের সুযোগ নিয়েই তো অর্জন সম্পর্কটাকে এই জায়গায় নিয়ে গিয়েছিল। শ্বাস ফেললেন ডাক্তার চৌধুরী। এইবার খানিকটা আলো দেখতে পাচ্ছি মিসেস মিত্র। কাতর গলায় অন্তরা দেবী বলে চলেন, ডাক্তার বাবু, আপনি বলুন না, পৃথিবীর বেশিরভাগ অপরাধ তো অন্ধকারে সংঘটিত হয়। বেশিরভাগ দাম্পত্য রাতেই ভাঙে। বেশিরভাগ স্ত্রী কিংবা মা চোখের জল ফেলে নিভৃত কোনো রাত্রির কোণে। তাই ধীরে ধীরে রাত জাগতে শুরু করলাম আমি। মনে হতো চাবুক হাতে অন্ধকারকে শাসন করব, পাহারা দেব রাত্রিকে, যাতে ও আর কারো অনিষ্ট করতে না পারে। ওকে ম্যাডাম, আমার কাউন্সিলিং এখানেই শেষ। ঘরের সব আলো জ্বেলে দিলেন ডাক্তার চৌধুরী। কত টুকরো টুকরো স্মৃতি, কত ফেলে আসা কথা। চিলেকোঠার পাশের অ্যাসবেস্টার দেওয়া ঘরটা খুলতেই অতীত যেন ঘিরে ধরল অন্তরাকে। শরিকি বাড়ি ভাঙার পরে তার শ্বশুর শাশুড়ির ব্যবহৃত জিনিসপত্রগুলো এই ঘরেই ঠাঁই পেয়েছিল। ঝুল ধুলো মাকড়সার জালে নারকীয় অবস্থা ঘরটার। কাঠের জানালাটা খুলে দিলেন অন্তরা। পুরনো সময়ের গায়ে হঠাৎ যেন একরাশ আলো এসে পড়ল। খুশির মুহূর্তগুলো নানা আঙ্গিকে ধরা দিতে লাগলো ওর কাছে। ধীরে ধীরে ধাতস্থ হলেন অন্তরা। আলমারির ওপরে রয়েছে তোবড়ানো সুরতীর্থ সাইনবোর্ডটা। দেয়ালে রাখা গুরুজির তানপুরাটার দিকে অনেকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকলেন তিনি। ছোট্ট অন্তরা যখন মায়ের হাত ধরে গান শিখতে যেত, তখন গুরুজির অকৃপণ স্নেহ তার উপরে বর্ষিত হতো। সারগামটা গলায় স্থায়ীভাবে বসানোর জন্য নানা অভিনব পদ্ধতিতে তিনি ছাত্রছাত্রীদের রেয়াজ করাতেন। আপাত গম্ভীর ওই গুণী মানুষটার আড়ালে কোথাও যেন একটা বাৎসল্য লুকিয়ে থাকত। নানা অভাব বঞ্চনার মাঝেও অন্তরার মনে হয় আজ তার একটাই প্রাপ্তি, একটাই গর্ব, তিনি সঙ্গীতজ্ঞ উমাপদ মিত্রের পুত্রবধূ। সুরতীর্থ সঙ্গীত শিক্ষালয় লেখা সাইনবোর্ডটা সারিয়ে রং করিয়ে সদর দরজার উপরে লাগিয়েছেন অন্তরা। সপ্তাহে দুদিন তিনি ছেলে মেয়েদের গান শেখান। চিলেকোঠার ঘরটাকে ঝাড় পোছ করে অন্তরা নিজের সাধন ক্ষেত্র তৈরি করেছে। ডাক্তার চৌধুরীর পরামর্শ মতো বিয়ের আগের সুসময়টাকে তিনি বর্তমানের সঙ্গে সম্পৃক্ত করে নিয়েছেন। অন্ধকার নয়, তার চারদিকে এখন আলোককণারা ঘুরে বেড়ায় শুধু। ট্রাঙ্ক থেকে পুরনো গানের খাতা খুঁজে পেয়েছেন অন্তরা। সুন্দর হস্তাক্ষরে গুরুজি ওখানে রাগের স্বরবিন্যাস লিখে দিতেন তাকে। ভৈরব, কৌশিক, হিন্দোল, দীপক। এছাড়া দোতলা বইয়ের র্যাকে অন্তরা পেয়েছেন তার নিজের লেখা কবিতার খাতাটা। খাতাটার অধিকাংশ পাতাই এখনো ফাঁকা।
অন্তরা ঠিক করেছেন সাদা ওই পৃষ্ঠাগুলিকে অক্ষরের আলো দিয়ে সাজিয়ে তুলবেন, লিখবেন নিজস্ব কিছু গানের স্বরলিপি। রাত্রির প্রতি রাগ, অভিমান, যন্ত্রণা দূর হয়ে যাচ্ছে অন্তরার মন থেকে। ডাক্তার চৌধুরীর উপদেশে তিনি বুঝেছেন অন্ধকার বা রাত্রির পাশাপাশি থাকে আলো বা দিন। অন্ধকারকে দোষারোপ করে লাভ নেই, জরুরি হলো নিজেকে আবার আলোর কক্ষপথে ফিরিয়ে আনা। দরকার নতুন দৃষ্টিভঙ্গি, নতুন বোঝ নিয়ে জীবনকে অবলোকন। তাই আলো ফুটতেই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ছাদের ছোট্ট ঘরটায় চলে আসেন অন্তরা। দিনকে আবাহন করেন, ডানপুরায় হাত রাখেন, আঙুলের সঞ্চালনে সুরকে আমন্ত্রণ জানান। তমস মা জ্যোতির্গময়। তার মনের গহন আলোময় হতে থাকে। ভোরের আকাশ কখন যেন সেই সুরের বন্ধনে বাঁধা পড়ে যায়। পাখিরা কলতান শুরু করে। নতুন আলোর পথের দিশারি হয়ে ওঠেন অন্তরা। আজকে এখানে শেষ হলো গল্পটি। কেমন লাগলো গল্পটি? আশা করি সবার ভালো লাগবে, ভালো লাগছে আমার। আশা করি যত গল্পই অবধি পড়েছি। আজকের মতো নমস্কার, বিদায়।